নমস্কার। এখন বাংলা কবিতার কাগজ প্রযোজিত আজকের আড্ডা জংশন, এই আড্ডা জংশন নতুন কবিতা পত্রিকার উদ্যোগে হয়। আজকের আড্ডা জংশনে আমি সৌভাগ্যবান যে আমার সঙ্গে আমি তিনজন কবি এবং লেখককে পেয়েছি, যারা দিল্লি প্রবাসী, কর্মসূত্রে হোক, বিবাহ সূত্রে হোক, যেভাবেই হোক, কিন্তু তারা প্রত্যেকেই সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে জড়িত। কেউ লেখেন, কবিতা লেখেন, গদ্য লেখেন, নাটক করেন, গান করেন। তো আমি আশা করবো আজকের আড্ডায় আমরা খুব ভালো সময় কাটাবো এবং চুটিয়ে আড্ডা মারবো। আমি স্বাগত জানাচ্ছি কৃষ্ণা মিশ্র ভট্টাচার্যকে, ভাস্বতী গোস্বামীকে এবং মৌমিতা মিত্র। নমস্কার, সবাইকে স্বাগত। ধন্যবাদ স্বপনদা। আপনাদের সবাইকে স্বাগত, ধন্যবাদ আমাদেরকে ডেকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো আমাদের আড্ডা শুরুতে আমরা একটা কাজ করি, আড্ডা যখন হবে তখন আবার মানে কবিতা পাঠ বা ভেতরে পরের দিকে করবো, আড্ডার মাঝখানে ঢোকাবো না, কথাবার্তার মাঝখানে আমরা একটা কবিতা পাঠ দিয়ে বা লেখালেখি পাঠ দিয়ে, গদ্য অংশ বা কবিতার অংশ, এটা দিয়ে শুরু করি। আর তার আগে আমি শুরু করছি কৃষ্ণাকে দিয়ে। কৃষ্ণা, আপনার তো মানে আসামের বরাক উপত্যকায় আপনার বেড়ে ওঠা। হ্যাঁ, জন্ম কলকাতায়, বেড়ে ওঠা এবং স্কুল জীবন ওখানে, লেখালেখি শুরু ওখানে, অনেক পত্র পত্রিকা বা স্কুল জীবন থেকে আপনি লেখালেখি করছেন। তো আমরা একটু শুনি আপনার কথা, আপনার লেখালেখি কিভাবে শুরু হলো, তারপর আপনি গোটা দুয়েক কবিতা। ঠিক আছে। আমার বেড়ে ওঠা বরাক উপত্যকায়। এখন বরাক উপত্যকা একটা নিজস্ব একটা কি বলবো ইতিহাস আছে। আমরা জানি 19-এর ইতিহাস, 19শে মের ইতিহাস। এবং আমার বড় হয়ে ওঠা, আমার বাংলা লেখা, বাংলা পড়া, বাংলা মনস্কতা যেটা, সেটা তৈরি হয়েছে 19-এর চেতনায়। তাই আমার জীবন থেকে 19কে বাদ দেওয়া যাবে না। 19-এর জন্যই আমি আজ বাংলা কবিতা পড়তে পারছি, বাংলা কবিতা লিখতে পারছি, বাংলায় পড়াশোনা করতে পারছি। তো আমি প্রথম আমার সেই 19-এর একাদশ শহীদকে স্মরণ করছি। তারপর বলছি এবার লেখালেখির জগতে আমি কি করে এলাম। ছোটবেলা থেকে লিখতাম। আমার প্রথম যে লেখা প্রকাশিত হয় সেটা ক্লাস 8 যখন আমি পড়ি, তখন পঙ্খিরাজ পত্রিকার সম্পাদক জ্যোতির্ময় সেন। সেটা খুব মজার গল্প, আমি একটু শেয়ার করছি। মজার গল্প মানে আমার, হ্যাঁ, ছোটবেলায় যা হয় আর কি, যখন লিখতাম সবাইকে ধরে ধরে এই আমি একটা কিছু লিখেছি একটু শুনবে, যা হয় বাচ্চা বয়সে। এরকম করে মোটামুটি আমাদের পাড়ায়, আমাদের বাড়িটা খুব, দুর্গাপুজো টুজো হতো, আমাদের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আমার মা যেহেতু কলকাতার মেয়ে, তো রবীন্দ্র জয়ন্তী আমার মা আমাদেরকে দিয়ে করাতেন, পাড়ার সব ছেলে মেয়েদেরকে দিয়ে করাতেন। তো সেখানে আমাদের বাড়ির একটা পরিচিতি ছিল। সেখানে দীপিকা দি একজন ছিলেন, তিনি কলেজে পড়তেন তখন। আমি দীপিকা দিকে খুব বলতাম আমি এরকম লিখিনি। ওর মামা হচ্ছেন ওই জ্যোতির্ময় সেন। উনাকে যখন উনি বলেন একটা কবিতা, আমি একটা পত্রিকা বের করবো বাচ্চাদের লেখা নিয়ে, তো যদি হাইলাকান্দি, আমার শহর হাইলাকান্দি, সেখানে যদি কেউ থাকে, তখন দীপিকা দি আমার নাম করেছিল। সেই তখন আমি লেখা নিয়ে যাই এবং উনার পছন্দ হয়ে যায় আমার লেখা। তো তারপর সেটা উনি ছাপেন। তারপর তো এইভাবেই আমি প্রথম লেখার জগতে এলাম। তারপর উনি একটা গল্প প্রতিযোগিতা করেছিলেন সমস্ত আসাম মানে প্রদেশের মধ্যে। সেখানে আমার একটি গল্প অপরাধী প্রথম পুরস্কার পায়। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তারপরে বড়দের লেখা 11 ক্লাসে উঠে, সেটা পূর্বায়ন বলে সত্যধর চৌধুরী, উনি হাইলাকান্দি থেকে বের করতেন। উনার অনেক অবদান আছে আমাদের এই শহরে। ওটা ডেইলি পত্রিকা ছিল। সেটা রবিবাসরীয়তে আমার প্রথম বড়দের লেখা ছাপা। তারপরে তো বিভিন্ন জেলাভূমি, তারপর শতক্রতু, তপোদী ভট্টাচার্য সম্পাদিত শতক্রতু, এবং আমার মনে আছে এলাহাবাদেরও 2-1টা পত্রিকায় লিখেছি, নাম মনে পড়ছে না। কলকাতারও কয়েকটা ছোট পত্রিকায় লিখেছি, নাম মনে পড়ছে না। এইভাবেই আসা আর কি। এবং আমি ওই কি বলে এয়ার ইন্ডিয়া থেকে, মানে ওখান থেকেও গল্প পড়তাম। প্রথমে যুববাণীতে পড়েছি, তারপরে সাহিত্য আসরে পড়েছি। এইভাবেই লেখালেখিতে আসে।
বেশ, এবার আমরা দুটো কবিতা শুনি, আবার আপনার পরবর্তী আড্ডায় আবার ওখানে ঢুক, আচ্ছা আমরা দুটো আহ, দুটো কবিতা করব। ঠিক, আচ্ছা একটা সাউন্ড হচ্ছে না? হ্যাঁ আমি খুব একটা পাচ্ছি না, আমি অবশ্য পাচ্ছি না খুব একটা, জানি না ইয়ারফোন নিলে কি কম হবে? ফ্যানটা চলছে না তো কোথাও? না 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 না, ফ্যান না, হিটার না, কিছুই না, কিছুই চলছে না। ওকে ঠিক ওকে আছে না। ওকে, এখন আচ্ছা হ্যাঁ, এবার আমি ঠিক আছে। দুটো কবিতা বলছেন না? আচ্ছা, পড়বো। একদম। হ্যাঁ, আমি প্রথমে আমার দেবীদহন কাব্যগ্রন্থ থেকে দেবীদহন কবিতাটি পড়ছি। সেটা হয়তো মৌমিতা ভাস্বতী শোনা, হুম 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 হুম। হ্যাঁ অনেকবার পড়েছি। আমার খুব প্রিয় হ্যাঁ, কবিতা এটা। খুব খুব হ্যাঁ, ভালো কবিতা, খুব ভালো তা কবিতা, আমি পড়ো এটাই তুমি, পড়ি, আবার আরো শুনবো। ছোট পড়বো। হ্যাঁ ঠিক, তাহলে আমি এটাই পড়ছি। আচ্ছা, দেবীদহন। এক সেকেন্ড, এক হ্যাঁ, সেকেন্ড। প্রণবদা লিখছেন যে ইকো, ইকো হচ্ছে ইয়ারফোন ইউজ করলে ভালো হয়। ভাস্বতী ইয়ারফোন আছে নাকি? আমার ইয়ারফোনেই আমার আমি তো কথা বলছি, ইয়ারফোন এবং মাইক না, লাগানো, ইয়ারফোন না, আমি মানে এটা বলছিলাম না। তোমার এই যে আমাদের যেটা আমার তো হ্যাঁ ইয়ারফোন নেই। হেডফোন, আমার তো হেডফোন, হেডফোন, তোমার তো হেডফোনে। হ্যাঁ হ্যাঁ। ইয়ারফোন আছে, আমার নেই। মানে ইয়ারফোন, এইটা আমাদের যে সিম্পল যেটা একদম ওই ছোটটা। কানে ওই দুটোই নেই, আমার ওই আমি ওই কিনতে পারি। ব্যাপারটাই, ওই ব্যাপারটাই, ওই ব্যাপারটাই মাইক সমেত। হ্যাঁ, ওদের ইকো হয়। ও তাহলে তো ওটা ওই প্রণবদা আরেকটা বলছেন। নেই। তাহলে ঠিক আছে, হ্যাঁ, আমরা কন্টিনিউ করি। ওটার জন্য বলুন। কিন্তু ইকো হচ্ছে। আমার এটা এতক্ষণ ইকো ছিল না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওখানে মাইক আছে বলে ওদের ইকো হচ্ছে। ও বলুন। তাহলে কি আমি মিউট করে রাখবো? মিউট করে রাখলে একটু ভালো হ্যাঁ, কিছু হবে, দেখি মাইক যখন আমি তোমার চালু করবো মাইকটা তখন। মিউট, তোমার মাইকটা মিউট হুম, করো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তুমি যখন পড়বে তখন পড়ো। হ্যাঁ, গুড। হ্যাঁ, দেখি কি হচ্ছে। হ্যাঁ, পড়ুন না। এবার পড়ি, এবার পড়ি। এই তো। হ্যাঁ, এবার একদম হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এবার ঠিক এই আছে। হ্যাঁ, ইকো এবার ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, তাহলে ওই মাইকটা হচ্ছে। হুম। আমার কবিতাটির নাম দেবীদহন। দেবীদহন। সহসা হাম্বুরাবি মেজাজে আকাশ দিঘল চেরা, তীক্ষ্ণ বল্লম অথবা মিসাইল অ্যাটাকে ছিন্ন ভিন্ন ঘর মুখ রঙিন সন্ধ্যা। কোনো সতর্কবাণী ছিল না কোথাও। মেঘডম্বুর গঙ্গাজলি হাওয়ায় বেসামাল জরু গরু সমেত ক্যাকোফোনিক গোধূলি। এফোর ওফোর পাঁচ মেশালি পাঁচ ফোড়ন জীবন। ছুচলো বর্ষার ফলায় বিপন্ন বিষাদে ভিজে যায় প্রাচীন নগরীর জানু, জংঘা, কালিন্দির বিতোষক বুক এবং ডায়নোসরের খাঁচা খোলা উত্তম ফুসফুস। কথা ছিল না, ছিল না লাল সংকেত কোথাও। শাহী কেতায় তেরছা পল্টন এখন ইন্দ্রপ্রস্থে, কুচকাওয়াজে পর্জন্য ইরন্মদ আর অশনি। বনেটের গায়ে ভেঙে পড়ে তীব্র আশ্লেষে। আহ্লাদিত জলোচ্ছ্বাসে ভেসে যায় সাবলীল বেলুন, শীতকার, চিৎকার এবং সিগারেটের টিন। কোথাও খুলে বাহ। গেছে ম্যানহোল, কোথাও খুলে গেছে ম্যানহোল। কিশোরের জামা বুঝি গলে যায়। বৈদ্যুতিক পোলে আজ আদিম চকমকি। পেয়াদা, শান্ত্রী, সেপাই, মন্ত্রীবিহীন এই খান্ডব বন এখন আমার। আমার দখলে এখন বেসামাল রাজপথ, বিলাসিত এভিনিউ, গোল খাম্বা আর ট্রাফিক কন্ট্রোল। ডানাকাটা পরীর মতো, দুঃখের মতো বৃষ্টি বিন্দুরা এখন সঞ্চারমান। লাখো কোহিনূর উজ্জ্বল জনপথে মিশে যায় শাহরুখের পারু, জন্ম নিয়ন্ত্রণ সূচক ভাঙা বোর্ড, HIV সতর্ক নির্দেশ, পালস পোলিও, কালো বোরখা এবং ষাঁড়ের নেদা। বলে গেছে উত্তম কলরবে কেউ, কাজেরই নাচ হবে এখন। চামচে বাজবে ঘুঙুর, ছল্লম ছল্লম ঢোল বাজাবে ছুপারুস্তম। সিরিফোটের নীলাজ নির্জনতায় ধর্ষিত হবে কোনো কুমারীর দেহ। তারপর তারপর ভিজে যাবে, গলে যাবে লাভাস্রোতে মহাভারতের নেলাখেপা নড়বড়ে প্রাচীন নগর। হোলিকা নয়, দেবী দহনে কেঁপে উঠবে আমূল বেবিলন, মেসোপটেমিয়া, মহেঞ্জোদারোর পরীক্ষা, পয়ঃপ্রণালী এবং পরিত্যক্ত খণ্ডহর। ধন্যবাদ। আরেকটা খুব পড়বো। হ্যাঁ, আরেকটা পড়ুন। আরেকটা পড়ুন।
আরেকটা কি একটু নতুন এখনকার লেখা থেকে পড়ি একটা। হ্যাঁ হ্যাঁ পড়ুন পড়ুন, আপনি। আচ্ছা, এটা ইদানিংকালে আমরা জানি আমাদের এখানে দিল্লিতে বিশেষ করে কৃষকরা যে আন্দোলন করেছিলেন তারা জয়ী হয়েছেন। তো এটা আমি নভেম্বর 2020-তে 27শে নভেম্বর ওদের আন্দোলন শুরু হওয়ার পরপরই লিখেছিলাম এই কবিতাটি আমি পড়ছি। এটার নাম দিয়েছি নভেম্বর 2020। আলোগুলো নিজেদেরকে ইচ্ছে মতন পজিশনে নিয়ে যাচ্ছে। ইন্ডিয়া গেটের ধোঁয়াশায় নভেম্বর রাত একটি উষ্ণ কম্বল খুঁজছে। অনলাইন ক্লাসের ওয়াল জুড়ে বিগ কোয়েশ্চেন মার্ক। ইফ ইউ আর কল্ড ফর আ কজ উড ইউ কাম? সেলফিশ বই আর মোড়া ভাঙে। হে, আই এম নট এ সোলজার। I love মস্তি, I love money, I love আয়েশি। প্রচন্ড গতিতে হিরো হন্ডা দিল্লি গুরগাঁও হাইওয়েতে ব্রেক কষে। পা থেকে চপ্পল খুলে পড়া উম্র ঝুমড়ো লোকটি ফ্যাবলা চোখ। আব্বে চলনা নেই আতা, কাহা কাহা সে আ যাতে হ্যাঁ। কুয়াশার শরীর ঘেঁষে রাজমার্গের ব্যারিকেড জলে বিসর্জন দিতে দিতে শরীর জুড়ে লাঠি আর জল কামানে স্নান করতে করতে ওরা হাঁটতে থাকে। মসনদে তখন ঘাম ঝরছে। আমি পুরো স্টেডিয়াম চাইয়ে জেল বানানা হ্যায়। চোখগুলো হাসে। নাইট ফলস অন দিল্লি। উচ্চ ন্যায়ালয়, সংসদ মার্গ, কাস্তে চাঁদের আলো মাখে। শাহজাহানাবাদের রাস্তায় এক মুসাফির কবি মঞ্জিল ভুলে জলুসে পা মেলায়। কাস্তে চাঁদ লালকিল্লার লাল পাথরে হাসে, চুমু খায়। ধন্যবাদ। বাহ, এটা আমি পড়েছিলাম, দারুণ। পরে এটা নিয়ে কথা বলবো। আমি একটু ভাস্বতীর কাছে যাই। ভাস্বতী শুনি এবার। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাস্বতী মানে ওর লেখা লেখি এর সাথে আমার বেশ পরিচিতি আছে, ওই নতুন কবিতার সূত্রে আসা যাওয়া করেও। ভাস্বতীকে আমি বলবো যে নিজের সম্পর্কে সামান্য কিছু বলে দুটো কবিতা পড়তে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা বললাম যে কবিতা যেন হারিয়ে না যায়। হ্যাঁ ঠিক আছে, সেটাই ভালো সবচেয়ে। আমি আবার কৃষ্ণা মৌমিতা কিছুটা আমি জানতাম, কৃষ্ণার সঙ্গে প্রথম করছি তো আমি ওদের হোয়াটসঅ্যাপে একটু পরিচিতি নিয়ে নিয়েছিলাম, যাতে আমি একটু সরগর হতে পারি। আর তোমার সাথে নিয়ে নিই, কারণ আমি তোমার ব্যাপারটা জানি। তুমি সামান্য কিছু বলে শুরু করো। হ্যাঁ ঠিক আছে। একটা আমি বলছি যে প্রথমে তো সকলকে স্বাগত জানাই যারা এসেছেন, এবং আমার সঙ্গে যারা কবিতার কাজ করছেন দিল্লিতে এবং এসেছেন আমার সঙ্গে, কৃষ্ণাদি, মৌমিতা, আর স্বপনদাকে তো ধন্যবাদ, এখন বাংলা কাগজকে ধন্যবাদ, নতুন কবিতাকে ধন্যবাদ করে। প্রথমে যেটা আমার বলবার ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে যে এই করোনার সময় বা দিল্লিতেও আমরা যে খুব বেশি নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারি তা নয়, সেই ব্যাপারটা নয়। অথচ কৃষ্ণাদির কবিতায় যে দেবী দহন, আমিও সেই দেবী দহন নিয়ে বলবো। কৃষ্ণাদির কবিতায় যে কৃষক আন্দোলন, আমার কবিতাতেও সেই কৃষক আন্দোলন। মৌমিতাও হয়তো তাই লিখবে। আজকে সব ওগুলো হয়তো পড়ছি না, পড়বো কি পড়বো না জানি না, তবে মানে এই যে আমাদের একটা তরঙ্গ রয়েছে, হ্যাঁ সেটা একটা সত্যি মানে বিশাল একটা আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে। তো যাই হোক, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি শুধু কবিতার লোক তো ছিলাম না, আমি মূলত ছিলাম মঞ্চের লোক, এবং গান, নাচ, অভিনয় এবং ছোটবেলা থেকে এগুলো করি, এবং দুটো স্টেজের মধ্যে, প্রফেশনাল স্টেজের মধ্যে আমার বেড়ে ওঠা ছিল। তো এখন পরে যেটা দেখলাম যে এই যে প্রকাশের মাধ্যমগুলো, এগুলো সবই প্রকাশের মাধ্যম, কিন্তু এর প্রত্যেকটারই কিছু পূর্ব নির্ধারিত সূত্র থাকে, যেমন বোল, তাল, সংলাপ, লিরিক, এগুলো মেনে আমাকে, এই কাঠামোটাকে মেনে আমাকে প্রকাশটা করতে হয়। কিন্তু কবিতা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার একান্ত জার্নি। কবিতাতে আমার অনুভূতি আমি লিখছি আমার নিজের শব্দে, নিজের অক্ষরে।
তো এইখান থেকে কবিতা লেখার বা সময়টা যেটা শুরু হয়েছিল সেটা হয়তো অজান্তেই শুরু হয়েছিল। ওই সবাই স্কুলের ম্যাগাজিনে লেখে, আমি গোখলে স্কুলে পড়তাম, মৌমিতার পাড়ার কাছাকাছি মেয়ে, তো দুজনেই আমরা দক্ষিণ কলকাতা, ও বোধহয় ইউনাইটেড মিশনারিতে পড়তো। তো আমাদের সেদিকে সবই অনেকটাই জানা। আমাদের সেই সময়টা আমাদের স্কুল ম্যাগাজিনে টুকটুক টুকটুক করে আমরা লিখতাম, লুকিয়ে রাখতাম, এইসব করতে করতে কবিতায় চলে আসা। তো কবিতাটা নিজের প্রকাশের মাধ্যম, তো নিজের যাই মনে হয় সেটাই কিছুটা একটা অক্ষর আনবার, একটা ভাবনায় আনবার চেষ্টা করি। তো কথা না বলে আমি কবিতাতেই চলে যাই। দুটো কবিতা এবং সবাই রয়েছি আমরা অনেকেই। প্রথম কবিতাটি, আমারিনি চিনে তোমার মন। এটা একটা বাংলাদেশের সংলাপের মতন, যেটা সিলেট অঞ্চলে এরকম ধরনের কথা খুব চলে। আমারিনি চিনে তোমার মন। আমি কিন্তু সিলেটের, মানে আমার পূর্বপুরুষ বললে মাঝখানে একটা কথা। দেখো আবার আমরা এসেছি। তো সিলেটি ভাষা না, বলো খানিকটা। আমরা বাড়িতে সিলেটেই বলি, বাড়িতে বলতাম। তো কবিতার বডিতে অবশ্য কন্টেন্টে আমার লিখবার দৌড় নেই, আমি ওই নামটাই শুধু নিয়েছিলাম আর কি। বললাম, হ্যাঁ বলো, সরি। আমারিনি চিনে তোমার মন, ডিমের অস্ফুটে আলো, শীত লেগে ফিরে যাচ্ছে পাখির ছানারা, মা পাখির ওমে বিকেল হলো, তুমি ঠোঁট রাখছো ইশারায়, মৃদু ভাসিয়ে দিচ্ছ, শস্য ছেড়ে যাচ্ছে মাটির ঠিকানা, একটা স্টেশন থেমে আছে কোথাও, হাত রাখলে পাথর গড়িয়ে যায় জলের ঠুমরিতে। ধন্যবাদ। পরের যেটা পড়ছি সেটা, এটা একটু কিছুদিন আগের মানে বেশ হয়তো 2-1 বছর হয়েছে। পরেরটা ইদানিং এই বন্ধের মধ্যেই লেখা। রোপণ দিনের তুমি, তোমায় পাচ্ছি না, তোমায় না পেলে আমি হাওয়া টাওয়া লাগাই, ফুল পাতার প্রতি অধিক যত্নশীল হয়ে পড়ি, হাঁটতে গিয়ে মোজা দুটো ভিজছে আমার, ভিজুক, জল ও বাতাসের উপাদানে সতেজ থাকার চেষ্টায় রোদের বীজ পুঁতি, তোমাকে খুঁজছি, পেলেই একটা লং প্লেইং গানের সিম্ফনি, সিলুটও থাকুক, লিরিক টিউন আর এফেক্ট সহ তোমাকে কেউ পাল্টে দেওয়ার আগেই আমি জাগলিং জেনে নেব। ধন্যবাদ। বাহ, দুজনের কবিতা পাঠ শুনলাম। মৌমিতা কবিতার পাঠে যাওয়ার আগে অনেক অতিথি এসছে, আমি তাদের একটু স্বাগত জানাই, ঠিক আছে? অবশ্যই। নীলিমা দে, শুনছি। নীলিমা এসছে, সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। অরবিন্দ মাঝি, শুভ সন্ধ্যা। জয়িতা এসছে, জয়িতা ঘোষ, শুনছি, আছি। প্রণব কুমার দে তো এসেইছেন, ওই প্রণব দাই বলছিল ইয়ারফোনের কথা, শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে। আশিস গোস্বামী, আছি, শুনছি। আশিসকে, সবাইকে যারা এসছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি নতুন কবিতা এবং এখন বাংলা কবিতার কাগজের পক্ষ থেকে। রুনা এসছে। রুনা, শুভ সন্ধ্যা আমার প্রিয় কবি ও লেখকেরা। অতনু বন্দ্যোপাধ্যায় কমেন্ট করেছে, আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে এখন বাংলা কবিতার কাগজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। রুনা লিখছে কৃষ্ণার কবিতা পড়ে, দারুণ কৃষ্ণা, খুব সুন্দর। অতনু লিখছে, দারুণ কৃষ্ণাদি, দারুণ। আশিস গোস্বামী, কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য ভালো কবিতা পড়লেন। প্রভাত মুখার্জি, প্রভাত এসছেন। প্রভাত মুখার্জি বলছেন যে ভাস্বতী সুপার, একটু দেরি হলো। রুনা বলছে দারুণ বললে ভাস্বতী। প্রভাত বলছেন আমি আধা সিলেটি। রঞ্জনা বাসু, খুব প্রাণবন্ত সন্ধ্যা, সবাইকে শুভেচ্ছা। আপনাকেও, যারা এসছেন সবাইকে আমি আবার আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি। রুনা বন্দ্যোপাধ্যায় ভাস্বতীর কবিতা শুনে বলল, বাহ ভাস্বতী। পলাশ দে এসছে, দারুণ লাগছে। প্রভাত মুখার্জি কোট করেছে, স্টেশন থেমে থাকে, পাথর গড়িয়ে যায়। তো রুনা আবার লিখেছে, এক সেকেন্ড, দারুণ ভাস্বতী, খুব ভালো লাগলো। প্রণবদা কমেন্ট করেছেন, বা
শস্য ছেড়ে যাচ্ছে মাটি। ঠিক আছে, এতটা থাক। এবারে আমরা মৌমিতার কবিতায় যাব। মৌমিতা, শুরু কর। প্রথমে তোমার সম্পর্কে একটু বলো, কারণ তোমারও শিকড় হচ্ছে কলকাতায়, স্কুলিং এবং এভরিথিং। দেন ইউ কেম টু দিল্লি। তো একটা খুব মজার ব্যাপার এখানে দেখো যে প্রত্যেকের শিকড় অন্য জায়গায়। যা হয় এই রাজধানীতে, আমি এই জন্যই 3জন রাজধানীর কবিকে বেছে নিয়েছি, যেখানে একটা ভারতবর্ষ উঁকি মারবে নানাভাবে। তার ট্র্যাজেক্টরি আলাদা হতে পারে, কিন্তু ওই একটা কনফ্লুয়েন্স অফ থটস এন্ড এভরিথিং, ওটা রাজধানীতে হয়, মানে দেশের রাজধানীতে, যেটা আমি এখন পেতে আরম্ভ করেছি। এবার তোমার কাছ থেকে পাবো আশা করছি। বলো তোমার সম্পর্কে একটু বলো, তারপরে কবিতা। ওই ভাষ্য দিদি যা বলছো, স্টেশন থেমে থেকে পাথর গড়িয়ে যায়, আমাদের তো গড়িয়ে যাওয়ার জীবন। কলকাতায় শুরু হয়েছিল, যেমন ভাষ্য দিদি বললো, ওই ইউনাইটেড মিশনারি সাউথ কলকাতার মেয়ে আমি। ওইভাবেই একটু আধটু ছোটবেলা থেকেই অঙ্ক খাতার পেছনে লেখা, এভাবেই আর কি। আর মনে আছে যে ক্লাস 2-তে বা এরকম কিছু একটা দ্বীপের একটি গ্রাম নিয়ে লিখেছিলাম। সেখানে ওই আমাদের রচনা দিত না তখন, সবে সবে রচনা লিখবার ব্যাপার ছিল। আর রচনা মানেই হচ্ছে ওই প্রিয় ঋতু, তোমার প্রিয় ঋতু। বাচ্চাদের তো এই কটা রচনা আছে, তোমার প্রিয় পশু, গরুর উপকারিতা, গরুর রচনা, আর হচ্ছে তোমার প্রিয় ঋতু। তা এইসব প্রিয় ঋতু করতে গিয়ে আমি একটা দ্বীপের একটি গ্রামে বলে একটা কবিতা লিখেছিলাম। তাতে গ্রীষ্মকালে কিছু হতো, বর্ষাকালে কিছু হতো, এরম করে হতো। তা বর্ষাকালে সবকিছু ভুলে গেছি, তাতে দুটো লাইন আজও মনে আছে, ভানু ঢাকা পড়ে মেঘের কাপড়ে। তখন আমি খুব ছোট, এরকম লিখেছিলাম। আমার বাবা আমায় 10 টাকা দিয়েছিলেন, বলছে বাহ, এটা তো বেশ ভালো লিখেছিস। এইভাবে তা এই 10 পয়সা 9 পয়সা এরকম করতে 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 তারপর এখন এখানে এসে পৌঁছেছি দিল্লিতে। ভাষ্য দিদির মানে দিল্লিতে আমার উপরে অনেক অবদান আছে, এই কারণে বলছি। ভাষ্য দিদি আমার টেনে নিয়ে গ্রিন রুম থিয়েটার, মানে থিয়েটারের গ্রুপ দিল্লিতে একটি অত্যন্ত সম্মাননীয় থিয়েটার গ্রুপ আছে, সেখানে ভাষ্য দিদি ছিল, অঞ্জন দা। তো সেখানে আমি বলেছিলাম, দেখতে নিয়ে গিয়েছে, তারপর আমি বলেছিলাম জয়েন করব, সে হাতে ধরে নিয়ে গিয়ে পরিচয় করে দিয়েছে। সুতরাং ভাষ্য দিদি তো, কৃষ্ণাদি তো আছেনই মাথার উপর, কিন্তু ভাষ্য দিদি মানে রীতিমতো অভিভাবিকার মতো পরিচয়টা দিয়ে দিয়েছিলেন। সে ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোকে করতে হবে না, তুই বড় লক্ষ্মী মেয়ে আর খুব গুণী মেয়ে। তুই পড়, কবিতা পড়, আমরা শুনি। না, যাই হোক, সেই আমি আর হ্যাঁ। সুতরাং এইসব কথা করে করে এখন গুরগাঁওতে এসেছি, প্রায় 10 বছর হয়ে গেল। এখন ওই কলকাতার সজল কাজল নদীমাতৃকের সঙ্গে মিশেছে রুখাসুখা আরাবল্লীর একটা লাল খড়খড়ে একটা ধারালো ব্যাপার মিশে গেছে। এখন এইরকম একটা ব্যাপার নিয়ে রয়েছি, রগরগে গমগমে এরকম একটা ব্যাপার নিয়ে চলছে। কবিতার মধ্যেও সেরকম এসেছে, গদ্যের মধ্যেও সেরকম একটা ব্যাপার এসেছে। তা আমি পড়ছি প্রথম কবিতা। আমার কবিতা ছোট ছোট, আমি পড়ছি। হ্যাঁ। পায়রার তো ডানা থাকে, পায়রার তো ডানা থাকে, তুমি আর আমি গুটিয়ে নিচ্ছি জানালা, দরজাও ক্রমশ। দেখো পূব আকাশে ঘুলঘুলি উঠেছে কেমন। আর্কিওপটেরিক্স ওইখানে সূর্য দেখেছিল একদিন। আর্কিওপটেরিক্সের তো ডানা ছিল, তুমি আর আমি তো গুটিয়ে নিলাম অকস্মাৎ। ধন্যবাদ। বাহ। 206টা হাড় বেঁধে রেখেছি তার সপ্তকে, আর তুমি বাজাবে বলে তানপুরা খোঁজো। এক কাজ করো, ভিএফএক্স এফেক্টে হাড়গুলো আলাদা করে ঝরিয়ে দাও ওয়াইড অ্যাঙ্গেলে। 206টা হাড় মেঘমল্লার। তারপর 2.5 থেকে 3 সেকেন্ডের একটা ব্ল্যাঙ্ক ক্লিপ জুড়ে আস্তে ধীরে ফুটে ওঠা হাড়েদের নক্ষত্রমালা। যে আলো পৌঁছচ্ছে তোমার চোখে তা হয়তো লক্ষ বছর আগেই নিভে গেছে। নক্ষত্র মানেই কাঁচা এডিটিং, জল আর ছলছলের ঠোঁট মেলে না।
তবু এতগুলো হার, দুর্গাপুজোর থিমও তো হতে পারে, আরো কত কি হতে পারে। ঘামাতে ঘামাতে এডিটিং এর টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ো তুমি, তোমার দীর্ঘশ্বাস অ্যাক্টিভেট করে ফেলে ভিএফএক্স অপশন, চুরমার ঝরতে থাকে 206টা হার মিয়া কি মাল্লার। থাক, আপাতত দুটোই থাক। বাহ, সুন্দর, ভালো। সুন্দর, মানে প্রথম কবিতার এত সুন্দর সুন্দর ইমেজেরি, অপূর্ব। দুটোতেই দ্বিতীয়টাও, সুন্দর, দ্বিতীয়টাও চরম। সত্যি। স্বপনদাকে শোনা যাচ্ছে না। স্বপনদার মিউট হয়ে আছে। হ্যাঁ, স্বপনদা আপনাকে শোনা যাচ্ছে না। এখনো হয়নি, আনমিউট করতে হয়নি। এবার হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। তো মানে যারা শুনছেন তারা বুঝতে পারছেন যে তিনজন কবিতা বললেন, 3 রকমের ফ্লেভার, এবং কোনোটাই যে বাংলা ভাষা আমরা একটা লালন করেছি ভেতরে ভেতরে, সেই ভাষা থেকে এরা বিচ্যুত হয়েছে, ভাবনা থেকে বিচ্যুত হয়েছে, অথচ 3জন 3 রকমের মতো। তো আমার নির্বাচনে কোনো ভুল ছিল না, এটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি আগেও বললাম যে দিল্লিতে যারা থাকেন তাদের মধ্যে একটা কনফারেন্স অফ থটস হয়, সারা দেশের ছবি ওখানে ধরা পড়ে, কারেন্ট আসে, বিভিন্ন কারেন্ট জড়ো হয়, এবং কবিরা তো শুধু তাই লেখেন না, তার সঙ্গে আরো অনুষঙ্গ জড়িয়ে যায়, এবং ওখানকার লোকাল ডায়ালেক্ট জড়িয়ে যায়, ওখানকার একটা প্রাচুর্য জড়িয়ে যায়। ওই যে বললো যে রুখা সুখা একটা এই ব্যাপারটা আসে, বাংলার প্রকৃতি, আসামও খুব সবুজ, সেখান থেকে যারা এসছে। তো এই যে একটা ব্লেন্ডিং চলে, এই ব্লেন্ডিং গুলো আমরা পেলাম কিন্তু 3জনের কবিতাতেই পেলাম। তো আমি আরো অনেকে এসছে, আমি সবাইকে একটু স্বাগত জানাই। আজকে অনেক দর্শক আছেন। সৌভিক এসছে, সৌভিক দত্ত, এক সেকেন্ড। সৌভিক দত্ত, এলাম, সবাইকে ভালোবাসা, দিল্লিবাসী কবিদের আমার শুভকামনা। রঞ্জন মৈত্র এসছে, নেট যতটুকু আমায় দিচ্ছে ততটুকু দেখছি, টুকরো টুকরো করে, সবাইকে শুভেচ্ছা। প্রভাত মুখার্জি জিজ্ঞেস করছেন শহরে পড়েছি কি মৌমিতাকে? হ্যাঁ প্রভাত, মৌমিতাকে শহরে পড়েছো। মৌমিতা খুব শক্তিশালী গদ্যকারও। নিতা বিশ্বাস, নিতা দিয়ে এসছেন, আছি, খুব ভালো লাগছে, সব কবিকে শুভেচ্ছা ভালোবাসা। রুনা বলছে বা খুব সুন্দর মৌমিতা। প্রভাত মুখার্জি বা 206 হাড়ের উল্লেখ করেছেন। সুরজ দাস এসছে, খুব সুন্দর। মৌমিতা দারুণ কবিতা, রুনা বলছে। সবিকও একই কথা বলছে, দারুণ কবিতা। রঞ্জনা বাসু, মৌমিতা অসাধারণ। প্রণব কুমার দে বলেছে ভাস্বতীর ইংরেজি কবিতা শুনি একটু, তো সম্ভব হলে শুনিও। ঠিক আছে প্রণব দা, একদম। প্রভাত মুখার্জি বলছেন 206 ভালো লেগেছে, সারা কলকাতা ঘুরে গেলেও। নিতা বিশ্বাস 206টা হার মেঘমল্লার, অপূর্ব মৌমিতা। তো রঞ্জন মৈত্র লিখছেন কৃষ্ণা ভাস্বতীর মৌমিতা 3জনের কবিতা কিছুটা করে শুনলাম, ভালো ভালো ভালো, আবার চলে যাচ্ছে নেট। রঞ্জনের একটা নেটের সমস্যা আছে, আমি এর জন্য ওকে দিয়ে করতেই পারিনি প্রোগ্রাম। আশিস গোস্বামী জল জল বা ছল ছলে ঠোঁট পেলে না, বাহ। তো আমরা খুব ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন করছি, মানে বোঝা যাচ্ছে যারা শুনছেন তাদেরও ভালো লাগছে। এবার আমরা একটু বিষয়ান্তরে যাই। আমি কৃষ্ণাকে জিজ্ঞেস করবো খুব সংক্ষেপে দিল্লি লেখালেখি দিয়ে, এবং এখানে ভাস্বতী এবং মৌমিতা ইন্টারাক্ট করতে পারো ওনার সঙ্গে, হয়তো উনি কথা বলেন, অনুষঙ্গে কোনো কথা বলা, এটা হতে পারে। এই দিল্লিতে আসার পরে আসামের লেখালেখির একটা ভিত্তি আপনি বললেন, তারপরে এলেন, এখানকার অভিজ্ঞতা, হ্যাঁ, বাংলা ভাষা নিয়ে কাজকর্ম, এটা নিয়ে একটু সামান্য কিছু বলুন প্লিজ। মানে দিল্লিতে এসে আমি প্রথম মানে বিবাহ সূত্রে আমার দিল্লিতে আসা। তো আমি দিল্লিতে এসে প্রায় 10 বছর 12 বছর, আমার মেয়ে ছোট ছিল, আমি সাহিত্য জগৎ থেকে সম্পূর্ণ দূরে ছিলাম। তারপর আইআইটি দিল্লিতে আমার স্বামী সূত্রে আসা, উনি ওখানে অধ্যাপক।
তো সেখান থেকে আমরা একটা ম্যাগাজিন বের করব, একটা কথা ওঠে। আমাদের আরেকজন অধ্যাপক উনি বলেন যে এটা একটা করব, এবং আমি ততদিনে ওখানকার যে একটা সাংস্কৃতিক পরিবেশে জড়িয়ে পড়েছিলাম, লেখালেখি, তারপর আলেখ্য লেখা ইত্যাদি ইত্যাদি, গান, কবিতা। তখন আমাকে বললেন, কৃষ্ণা তুমি এটা সম্পাদনা করো। তো অভিধা বলে একটি পত্রিকা, আমরা কৃষ্ণা 1 মিনিট, ভাস্বতী, সবাই আমরা মিউট করে দিই মাইকটা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার তো মিউট করেছিলাম আবার। আচ্ছা, এবার বলবো। হ্যাঁ, তো যেহেতু আইআইটিতে তখন সবাই মানে অনেক বাঙালি ছাত্রছাত্রী আসে, তার জন্য বলা হলো যে আইআইটিতে একটা বাংলা কালচার, বসন্ত উৎসব সমিতি একটা বাংলা কালচার আছে, একটা পত্রিকা বের করব। সেটা আমি বলছি 1996 সালের কথা। তো আমাকে প্রবীর ব্যানার্জি, উনি টেক্সটাইলের অধ্যাপক, সিনিয়র অধ্যাপক, তিনি আমাকে বললেন, কৃষ্ণা তুমি এটার দায়িত্ব নাও। তো সত্যি এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার ছিল। সে অভিধার সম্পাদনা করতে আমরা শুরু করলাম, আর সেই অভিধার হাত ধরেই কিন্তু আমি আবার দিল্লি সাহিত্য জগতে ফেরত চলে এলাম। তার আগে কিন্তু আমি মানে 1986 থেকে 96 আমি কিন্তু বাড়িতেই বসেছিলাম, লেখালেখি করতাম, কিন্তু কোথাও মানে বাইরে বরাক উপত্যকায় ছাপিয়েছি বা এরকম, কিন্তু ডাইরেক্ট যোগাযোগ ছিল না। তো অভিধার হাত ধরে আস্তে আস্তে আমি আবার দিল্লি সাহিত্য অঙ্গনে চলে আসি, দিল্লি হাটার্সের সঙ্গে যুক্ত হই। তো এইভাবে আমার দিল্লির লেখালেখিতে আসা। তো অভিধার একটা আমার কাছে রয়েছে, আমি দেখাতে চাই যে একটা আইআইটি দিল্লি থেকে এত সুন্দর একটা ম্যাগাজিন এইভাবে আমরা প্রকাশ করতাম, এবং এখানে যারা লিখতো সবাই আইআইটির অধ্যাপক কিংবা আইআইটির ছাত্রছাত্রী। দুটো সংখ্যা আমরা বের করতাম অভিধা। এর একটা হচ্ছে বর্ষবরণ, যখন নতুন ছেলেমেয়েরা আসতো, আর একটা হচ্ছে আমাদের এই ওই যখন নতুন ছেলেমেয়েরা আসতো তখন অক্টোবরে, আর বর্ষবরণ পয়লা বৈশাখে আমরা একটা বের করতাম। গত বছর থেকে এটা বন্ধ আছে, কারণ এই করোনা কালের জন্য আমরা এটা করতে পারছি না। তো আমি অভিধার হাত ধরেই কিন্তু আমি দিল্লি সাহিত্য জগতে এলাম, আর আমার পুরো কি বলবো অভিমুখটাই পাল্টে গেল যখন আমি দিল্লি হাটার্সের জন্মলগ্ন থেকে আমি আছি। সেটা একটা বিশাল গল্প, কিভাবে দিল্লি হাটার্স হলো। স্বপনদা হয়তো জানেন সেটা, বারিন্দাই দিল্লি হাটার্স গ্রুপের নামকরণ করেছিলেন অতনুয়েরা সবাই। দিল্লি হাটার্সে এমন কোনো কবি নেই বাংলা ভাষায় আমি বলবো, যারা দিল্লি হাটার্স গ্রুপের সঙ্গে এসে আড্ডা মারেননি। তো এটা আমার জীবনের একটা বিশাল ব্যাপার। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু আগে গদ্যকার ছিলাম। আমি কিন্তু ওই দিল্লি হাটার্সে এসে আমি কিন্তু কবিতা লিখতে শুরু করি। 2000 সালের আগে আমি কোনো কবিতা লিখিনি। আর এটারও একটা গল্প আছে। প্রথম একদিন প্রাঞ্জি বসাকের বাড়িতে আমরা সাহিত্য আড্ডা হচ্ছে, প্রাঞ্জি বসাকের বাড়ি থেকে আমি দিলীপ দাদি সবার সঙ্গে পরিচিত হই আর কি। তো সেখানে আমি সাপ শিশির খায় বলে আমার একটি গল্প পড়েছিলাম। তখন গৌতম দা গল্পটি, তখন উনি আমাকে প্রথম আলাপ আমাকে আপনি বলেছিলেন, এটা তো পুরো কবিতা, এই লেখিকা আপনি কবিতায় আসছেন না কেন? এই প্রথম গৌতম দা আমাকে এটা বলেছিলেন। তারপর যখন দিল্লি হাটে গেলাম, আমি কিন্তু দিল্লি হাটার্স যে পত্রিকা বেরিয়েছে সেখানেও কিন্তু আমি গল্পই লিখেছি, গদ্য বা গল্পই লিখেছি। শ্রুভাবতী.com বলে আমি একটা গল্প লিখেছিলাম, গদ্যই লিখতাম। হঠাৎ একদিন দীপঙ্করকে খুব মনে পড়ছে, দিল্লি হাটার্সে দীপঙ্কর মনেই পড়ে। দীপঙ্কর বলেছিল এবারে কিন্তু কবিতা ছাড়া কোনো রকম গল্প থাকবে না। তো দিলীপ দা আমাদের এডিটর সম্পাদক, দিলীপ দা বললেন না, শুধু কৃষ্ণা গল্প লিখবে। বলে না, কৃষ্ণা গল্প লিখবে না, কোনো গদ্য আমরা ছাপাবো না, বাস ফতোয়া জারি। তো বলে তার মানে কৃষ্ণার লেখা থাকবে না, কৃষ্ণা কবিতা লিখবে। মানে ওই একটা চ্যালেঞ্জের মতো থেকে আমি তো কোনোদিন কবিতা লিখিনি। আপনি অনেকদিন অনেক কিছু করেননি, আপনি অনেক কিছুই নতুন করেছেন, তো এটাও লিখবেন, আর না লিখলে আপনি বাদ। তখন আমরা 7 জন ছিলাম কোর কমিটিতে। হ্যাঁ, দীপঙ্কর আমাকে তারপর বলো লিখতে হবে, সেই আমি কবিতা লিখি, এবং আমার খুব সম্ভবত দেবী দহনটাই আমার প্রথম কবিতা দিল্লি হাটে ছাপা হয়। সেজন্য এই কবিতাটার প্রতি আমার একটা মানে আবেগ রয়েছে। তার জন্য আমি এই কবিতাটা খুব পছন্দ করি। আর দীপঙ্কর নেই, দেবুদা নেই, মিহিরদা নেই, বারিন্দা নেই, মনে পড়ছে এদের সবার কথা আর কি। তো এইভাবেই আমার দিল্লিতে কিন্তু এদের সঙ্গে যদি আমার যোগাযোগ না হতো,
আমিও তো গদ্যকার হিসেবেই থেকে যেতাম, কবিতায় আসা হতো না। দিল্লি ওদের কাছ থেকে আমি অনেক শিখেছি, সবকিছু দিল্লি শিখেছি। হাটার্সের আড্ডায় গিয়েই কৃষ্ণের সঙ্গে ভাস্বতীর সঙ্গে আমার পরিচয় হয়। সেবার যখন গেছিলাম সৌমিত্র আমাদের সঙ্গে ছিল, সৌমিত্র নেই, সৌমিত্র সেনগুপ্ত, অনেককে আমরা হারিয়েছি, অনেককে আমার সাথে পরিচয়। হ্যাঁ, আমি দিল্লি হাটার্সে 2 বার গিয়েছি। হ্যাঁ, বেশ, আপনি তো এবার গেছেন। ভাস্বতী, হ্যাঁ এবার ভাস্বতী, এবার তোমার হ্যাঁ বলুন দাদা, তোমার জীবনের গল্প একটু বলো, দিল্লি কেন্দ্রিক। দিল্লি কেন্দ্রিক মানে যেটা মানে কৃষ্ণাদি বলছে, কত কিছু সত্যি মনে পড়ে যাচ্ছে, বিশেষ করে দীপঙ্কর আমারও মানে এই যে কবিতার এই জগতে আসা, তাতে অনেকটা ইনস্ট্রুমেন্টাল। নতুন কবিতার সাথে যে আমার সংযোগ ঘটেছিল সেটার পেছনেও দীপঙ্কর। আমাকে যদিও প্রথম দেখেছিলেন হিমাদ্রি দত্ত, তো তার কাছে দিল্লির যে গল্পগুলো শুনেছিলাম, যে হিমাদ্রি দত্ত, সৈয়দ হাসপান জালাল, গৌতম দাশগুপ্ত, অরূপ চৌধুরী, এরা তখন দিল্লি একদম চষে বেড়াচ্ছে, মানে চিত্তরঞ্জন পার্কের সেই কালী মন্দিরের পাশের জলের ট্যাঙ্কে কবিতা পড়া হচ্ছে। তো তারপরে কখনো ওখান থেকে তুগলকাবাদ ফোর্ট নাকি দেখা যেত, সেই জ্যোৎস্নার আলোয় তুগলকাবাদ ফোর্ট, তো সেখানে চলে যেতেন হেঁটে হেঁটে। মূলচাঁদের একটা ঘড়ি রয়েছে, মূলচাঁদ, ওখানে একটা মূলচাঁদ টাওয়ার রয়েছে, একটা টাওয়ারে ঘড়ি রয়েছে মূলচাঁদ জায়গা, যে সিআর পার্ক থেকে অন্তত কিছুটা হলেও 4-5 কিলোমিটার হবে, সেখান থেকে হেঁটে হেঁটে ওরা সব চলে যেত। মানে কবিতা নিয়ে ওদের ভীষণ তুখর পাগলামি ছিল। আর সেটাকে প্রশ্রয় দিতেন ডক্টর শিশির কুমার দাস, তারপর কল্লোল বিশ্বাস ছিলেন, যিনি সিইও ছিলেন আর্মির। তো এরা ভীষণভাবে প্রশ্রয় দিতেন, চাণক্য সেন। তো এদের প্রশ্রয়ে সেই হিমাদ্রিদারা তখন 70-এর দশকে শুনেছি মানে তুমুল করে বেরিয়েছেন। তবে হিমাদ্রিদাই একবার একটা অনুষ্ঠানে, একটি বইমেলার অনুষ্ঠানে আমাকে নিয়ে গেছিলেন, যে অনুষ্ঠানে গিয়ে আমি দীপঙ্কর, গৌতম দা, এদের প্রত্যেকের সাথে আমার দেখা হয়। গৌতম দাও ছিলেন বোধহয়, গৌতম দার নামটা বলতে ভুলে গেছিলাম সে সময়। তো আমার সেদিন দেখা হয়, সেটা সদ্যই বইমেলার একটি অনুষ্ঠান, কয়েক বছর, সদ্য বলেও বোধহয় 10 বছর পেরিয়ে গেল। তো সেখানে হলো কি, আমার পড়ার কথা ছিল না, কিন্তু হিমাদ্রিদা বললেন যে আমি জানি তোমার ব্যাগে কবিতার খাতা আছে, তুমি কবিতা উৎসবে এসেছো। তো করে তখন একটা পাঠ করেছি, তো সেই দীপঙ্কর তো পাগল, সে হাত তুলে, একেবারে 2 হাত তুলে হাততালি দিচ্ছে। অরূপদা ছিলেন, আর অগ্নি ছিল, এরা সব ছিল। তো তখন ওরা মোটামুটি আমার ফোন নাম্বার নিয়ে কদিন বাদেই যেটা হয়েছিল, 2012 সেই ডিসেম্বর, এই সময় 6ই ডিসেম্বর 7ই ডিসেম্বর, আপনারা নতুন কবিতা থেকে, এখন বাংলা কবিতার কাগজ থেকে অতনু এসেছিল, নতুন কবিতা থেকে আপনি এসেছিলেন, মানে রঞ্জন দা এসেছিলেন, সৌমিত্র দা এসেছিলেন, ধীমান দা এসেছিলেন, কবিতা ক্যাম্প হয়েছিল। আমি আসলে ক্যাম্পটাতে যেতে পারিনি, কারণ আমার তখন চুটিয়ে নাটক হয়েছে। হ্যাঁ সেটা আমি যেতে পারিনি, মানে তখন তো আমি চুটিয়ে নাটক করি, তো লম্বা লম্বা রিহার্সাল ছিল। তো আমার কি হয়েছিল, ওদের আসতে দেরি হয়েছিল, তো ওরা শিব মন্দিরে থাকবেন বলে আমি চক্করের পর চক্কর কাটছি, পাচ্ছি না, ওদের ট্রেন লেট হয়েছে। পরের দিন আমাকে ওই দীপঙ্কর ফোন করলো যে সকালবেলা একটা সেশন হবে দিল্লি হাটে, তুই আসবে, তখনও তুমি আসতে পারবে? তো আমি বাস নাচতে হাজির, কারণ সেটা ছিল শনিবার সকাল, এবং শনিবার সন্ধ্যে থেকে আমার টানা রিহার্সাল চলবে, শনিবার রিহার্সাল, রোববার ক্যাম্পিং হবে না। তো এই করে সেদিন গিয়ে আমি প্রথম দেখলাম বারিন্দাকে, প্রথম দেখলাম দিলীপ দাকে, দেবুদাকে চিনতাম, দেবুদাকে স্টেজের মাধ্যমে চিনতাম। তো আমাকে তখন প্রথমেই বললেন কবিতা পড়ো। তার আগে আমি কোনো কবিতার এরকম ওয়ার্কশপ তো নয়, ওটা একটা আড্ডায় যাইনি। সেখানে তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়, তুমিও ছিলে, হ্যাঁ তুমিও ছিলে, এবার মনে পড়ছে। তো তারপর যখন আড্ডা ওরকম বলছে যে আমি তো জানি না যে আমাকে কেউ কবিতা পড়তে বলবে, আমি কিছু লিখি, তারপর স্কুলে তখন চাকরি করি, স্কুলের ব্যাগে কিছু ঢোকানো থাকে, টিফিন টাইমে কারেকশন করি, এরকম করি। তো করতে গিয়ে ওরকম একটা কাগজ ছিল, ভাগ্যিস ছিল, ওইটার মধ্যে থেকে আমি 2টো কবিতা পড়লাম, এবং ওইটা হলো, ওই কবিতার মধ্যে সবাই শুনলেন। বারিন্দা দ্বিতীয়বার, একটু দেরিতে এসেছিলেন, এসে দ্বিতীয়বার পড়া হলো, কিন্তু সেদিন আমি কনফিডেন্সটা পেয়েছিলাম। সবাই বললেন যে হ্যাঁ তুমি লেখো, আর শুধু তাই না, আমি তখন প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করেছি। তো তাতে দেবুদা আমাকে বলেছিলেন, মনে আছে, যে তুমি প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করেছো। আমার পাশে তখন বসে রঞ্জন দা, আমি তখন জানি না কে দিল্লির কবি কে কলকাতার কবি, আমি কিচ্ছু জানি না, আমি শুধু পাশ থেকে ঘাড় ঘোরাতে পারছি না ভয়ের চোটে। তো পাশ থেকে একটা গম্ভীর গলা শুনলাম,
শব্দ তোমার কাছে যেভাবে আসার সেভাবেই আসবে। তবে দেখবে যদি বাংলা প্রতিশব্দ মানে গ্রহণযোগ্য প্রতিশব্দ সেখানে থাকে তাহলে সেটাই নেবে। আজও সেটা আমার মাথায় রয়েছে যে, এবং 6 মাস বাদে আমি তখন রঞ্জনদাদের সাথে আলাপ হয়েছে, স্বপনদার সাথে আলাপ হয়েছে, সৌমিত্রদা আলাপ করিয়ে দিয়েছেন তার মাধ্যমে, অতনুর সাথে তখন রেগুলার আলাপ হয়েছে, বারিন্দা দিল্লিতে ছিলেন, বারিন্দার কাছে আমি স্কুলের ছাত্রীর মতন আমি যেতাম, পেন্সিল খাতা অতি চেতনার কথা নিয়ে নোট করে করে বারিন্দা বোঝাতেন, অপূর্ব ক্লাস। আর যখন ফিরে 2 কাপ কফি খেতাম, ওটা বারিন্দার শালার বাড়ি, ওটা ইয়ের বাড়িটা আমি চিনতাম, শর্মিলা দিয়ে আমার মানে আগের পরিচিত ছিল। 2 কাপ কড়া কফি খেয়েও হতো না, বাড়ি এসে সারিতেন খেতাম। তো যাই, তারপরের দিন আবার যেতাম। তো এই করে 6 মাস পরে যখন রঞ্জনদার সাথে একটু আলাপ হয়েছে, রঞ্জনদাকে ওই কবিতাটি দিল্লির পড়েছিলাম, আরেকবার পড়েছিলাম। রঞ্জন তখন দিল্লি হাটে যে কবিতাটা দেবো, তাকে জিজ্ঞেস করেছি এই কবিতাটা দেওয়া যায়? রঞ্জনদা 1 মিনিট থেমে আমাকে বললেন, এই কবিতাটা তুমি দিল্লি হাটে পড়েছিলে না? তো আমি চমকে গেছিলাম যে একজন কবি, একজন আনকোড়া, মানে সে তখন কবিও না, সে লিখতে এসেছে, কতটা মন দিয়ে তাকে শুনেছেন, কতটা তার মধ্যে কবিতা বোধ। তো এই জিনিসটা সত্যি আমি চমকে গেছিলাম। তারপর থেকে ওই যে চলা শুরু হয়েছিল নানান জায়গায়, যখন যেমন ইচ্ছা কবিতার জন্য চলে গেছি, কখনো কলকাতায় গেছি, কখনো দিল্লিতে থেকেছি। যখন আমরা গাড়িতে ফিরছি তখন দেবুদা বলছেন, স্বপন এই যে দেখছো দিল্লি, এখানে কোথাও কবিতা নেই। আমি জিজ্ঞেস করেছিলাম মজা করে, দেবুদা তাহলে আপনারা কি, দিল্লি হাট কি? একটা মরুদ্যান। আমরা এই মরুদ্যানে আসি, এখানে এসে আমাদের পুরো এনথুজিয়াজম যা আছে এনথু সংগ্রহ করে বাড়ি ফিরি। তো আমার মনে পড়ছে কথাগুলো, দেবুদা নেই, হ্যাঁ দেবুদা নেই, খুব আন্তরিক, খুব ভালোবাসতেন আমাকে, খুব ভালোবাসতেন, খুব ভালো লাগছে। তো আজকে এই তো তোমাদের সাথে আড্ডা মারতে গিয়ে ওই মুখগুলো মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি কথা, একদম সত্যি, খুব সত্যি। ঠিক, কৃষ্ণার সাথে ওখানে আলাপ, আমার প্রথম আলাপ কৃষ্ণের সঙ্গে। হ্যাঁ, ওই কবিতা ক্যাম্পে আমরা ওই হরিয়ানার ওই ছোট্ট একটা ধাবায় খুব আনন্দ করেছিলে তোমরা, আমি পরে শুনেছি। খুব আনন্দ। আচ্ছা, এবার মৌমিতার কাছে আসি। মৌমিতা প্লিজ। আমি আবার মিউটে গেলাম। আমার না নিজেকে বাবর মনে হচ্ছে। কেন বাবর মনে হচ্ছে? কারণ আমি সব থেকে শেষে এসেছি, তো এর আগে দাস বংশ হলো, তারপর সৈয়দ বংশ, তুগলক বংশ, মণিপুরের যুদ্ধে ইব্রাহিম লোদি গেল, আমাকে মনে হচ্ছে কি আমি হচ্ছি বাবর। কারণ বাবরের পরে ফ্লারিশিং বংশ, তুই ভুলিস না, তুই সেটার উত্তরাধিকার। আমার মনে হচ্ছে কি মানে একদম অসাধারণ ভাবে সেই ইতিহাসের পরম্পরা, যেটা সেই পরম্পরাটাকে আমার মাথার মধ্যে দিয়ে এই সমস্ত যা কিছু হলো, এগুলো তো এখন দিল্লির বাংলা সাহিত্যের ইতিহাস, তাই না? এবার এই ইতিহাসগুলো আমি শুনেছি, এই 10 বছরে আমি এই ইতিহাসগুলো একটু আধটু শুনেছি। তার মধ্যে হিমাদ্রি দত্তর মতো এরকম একটা এক অনন্য ব্যক্তিত্ব আমি সত্যি দেবুদাকে পাইনি। ওদের আমি আসার সঙ্গে সঙ্গে উনি গত হয়েছেন, মানে আমি চিনতেও, মানে কথাবার্তা হয়নি তার আগেই উনি চলে গেছেন, মানে হ্যাঁ। তো এইভাবে মানে আমি যেহেতু অনেক পরে এসছি, অনেককে আমি পাইনি, কিন্তু আমি হিমাদ্রিদাকে পেয়েছি, এক অসাধারণ মানুষ। হ্যাঁ, দিল্লিতেই বর্ন অ্যান্ড ব্রট আপ, কিন্তু অপূর্ব ভাষা বাংলায়, মানে তার সাহিত্য একটা অন্য রকমের জগৎ, আর কি সিরিয়াস ভীষণ ব্যাপারটা, মানে অধ্যবসায়, মানে কবিতা যে কি জিনিস সেটা যে একেবারেই মজা করবার জিনিস নয়, তাকে দেখে বুঝেছিলাম। একবারই তার বাড়িতে গিয়েছিলাম কবি সম্মেলনে, একদম কড়া হেডমাস্টারের মতো, কেউ কথা বলতে পারবে না, যখন কবিতা পড়া হবে তখন এদিক নয় ওদিক নয়, মানে একটা মানে কতখানি মন থেকে ইয়ে করা। এবং আমি যতদূর মনে পড়ছে, ভাস্বতীদি যে ডিসেম্বরের যে কথাটা বলে 2012 বলেই মনে হচ্ছে, আমি 2011 আমার বিবাহ সূত্রে এখানে এসেছি। আমরা সবাই বোধহয় বিবাহ সূত্রেই আসা। হ্যাঁ, সেই আর কি। এবার 2011 হ্যাঁ জুন মাসে 11 বিয়ে হয়েছে, তার 26 জুন আমি এখানে এসেছি। এবার আমার যতদূর মনে হচ্ছে আমি পেয়েছিলাম, আমিও না ওই জায়গাটায় গিয়েছিলাম, কিন্তু কারুককে তখন চিনি না, কারুককে তখন চিনি। তুমি দিল্লি হাটে এসছো তো, আমাদের সঙ্গে আড্ডা মেরেছো তো? তোর সঙ্গে আমার পরিচয় তো সাংঘাতিক, সেই ঠান্ডার মধ্যে তুই আর আমি কবিতা পড়বো বলে বসে আছি। হ্যাঁ, মানে তুই আর আমি সেই শৈলেন্দা, হ্যাঁ।
কিন্তু আমার শৈলেন মনে সাহা। হচ্ছে আমি ওই ডিসেম্বরে 2012 যেহেতু বলছে, আমার মনে হচ্ছে আমি সবে ওই প্রথম বোধহয় দিল্লি হাটের আমন্ত্রণে কবিতা ইয়ে করেছিলাম। হ্যাঁ, এবং হ্যাঁ আমি তুমি লিখেছিলে, আমি মনে না আছে। ভীষণ মানে আর সব থেকে বড় কথা হচ্ছে কি বিয়ে মানে আগে আমার যখন ধারণা ছিল যে খুবই লেখালেখি করতাম, কোলামন বলে একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম, একটা অ্যাসোসিয়েশনে যেতামও। হ্যাঁ, তা সেখানে যাই হোক, এখন আমি ভেবেছিলাম যে দিল্লি তো আমার তো হয়ে গেল এখানে, মানে কলকাতা থেকে দিল্লি যাচ্ছি মানে বাংলার তো দফা রফা হয়ে গেল, আর কিছু হবে না। কি করব, তারপরে শৈলেন সাহার সঙ্গে আলাপ হলো, কবি সুমিতাভ ঘোষাল ওর নাম্বার দিয়েছিলেন, তো সেইখান থেকে আমি নাম্বার পেয়ে শৈলেনদা সব দিল্লির সঙ্গে সবার সঙ্গে আমার পরিচয় করে দিয়েছিলেন, তিনি কবি সম্মেলনে ডেকেছিলেন। সুতরাং আরাবল্লী ঋণ আরাবল্লী আরাবল্লী বলে একটা ছিল তো আমাদের, হ্যাঁ, আরাবল্লীতে, হ্যাঁ হ্যাঁ আরাবল্লী থেকে হতো হ্যাঁ, তখন। আরাবল্লী তখন আর নেই, ওরা করেছিলেন আরাবল্লী পত্রিকাটা তখন আর নেই। আমরা আরাবল্লী থেকে আমরা বাংলাদেশ সংগ্রামে যে জুড়ে এলাম এই হ্যাঁ, আরাবল্লী থেকে। কিন্তু তখন মানে আমি যখন এসেছি তখন আর উনি বলেছিলেন যে আরাবল্লী আমরা চালিয়েছিলাম, উঠে এখন গেছে। আর করে দিয়েছি। তো এইরকম দিল্লিতে এসে এইরকমই হয়েছে। আর তারপরে দিল্লি হাটার্স এর সঙ্গে আমিও খুব অদ্ভুত ভাবে ওতপ্রোত ভাবে জড়িত আছি, হয়ে গেছি, মানে প্রাণের টানে। আমি দেখলাম একটা নতুন ভাষা, হ্যাঁ, যেভাবে আমার ভাত দিয়ে বেরোচ্ছে, প্রথমে কিন্তু আমার একদম পছন্দ হতো না, এইগুলো বলার দরকার আছে, হ্যাঁ, যেগুলো বলা যায় না। হ্যাঁ, একটা গোল গোল কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ, আমার না খুব ভালো লাগতো এই ব্যাপারটা, না আমার ব্যাপারটা কি বলতো, যে কোনো একটা যখন ভাষা একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যায়, একটা অন্যরকম ভাষা বলতে পারে, একটা যখন অন্যরকম ডিকশন মানুষ পড়ে, প্রথমেই তার একটা আঘাত লাগে। যেমন আমি একটা এমনি সিনেমা, কমার্শিয়াল সিনেমা দেখছি, আর একটা প্যাসোলিনির আমি একটা সিনেমা যদি দেখি, আমার ঠক করে একটা আঘাত লাগে। রুডেস্কি সিনেমা দেখে ঠক করে আঘাত লাগে। আরে একটা মানুষ মরে গেল, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, সেটা অনেক বেশি ভায়োলেন্ট, কিন্তু রুডেস্কি সেটা দেখালেন না। তিনি দেখালেন যে ওখান থেকে একটা লাল রঙের মমিতা, আমি একটু তোমাকে বলছি যে তুমি যে কথাটা বললে না তোমার ভালো লাগতো না, আমি যখন দিল্লি হাটার্সে একমাত্র মহিলা ছিলাম, আমরা বলতাম সাত ভাই চম্পা একটি বোন পারুল, আমাকে প্রতিটি সাহিত্য সভায় শুনতে হতো তুমি দিল্লি হাটার্সে কি করে যাও, সেখানে সব অশ্লীল আলোচনা হয়, তোমার হাজবেন্ড যেতে দেয়? তুমি যখন তুমি এটা লিখেছিলে, তুমি এটা লিখেও ছিলে কোথাও? হ্যাঁ, আমি এই কথাটাতেও আসছি যে আমাকে যেতে হয়েছে। আমার ভীষণ জায়গাটা এই যে দিল্লি হাটে উনি অনেকদিন ধরে একমাত্র নারী, হ্যাঁ, যে উনি অনেক সমালোচনা শুনতে হয়েছে, হ্যাঁ, এবং মানে কি তখন আমার মনে হচ্ছে কিরকম একটা মানে আঘাত লাগছে, তখন তো তৈরি হওয়ার ব্যাপার, মানে তখন আমি একটা কলকাতায় একটা আলাদা নিজে লিখছি, সেটা আলাদা কথা, কিন্তু একটা অন্য জায়গায় গিয়ে পড়ছি আর একদম অন্য দীপঙ্কর দত্তর কবিতা শুনছি, বুঝতে পারছি না মানে কোথা দিয়ে যে কি একটা ছুটে বেড়াচ্ছে। দীপঙ্কর দার কবিতা যে প্রথম শুনবে তার তো একটা কি হবে, একটা থাপ্পড়ি খাবে, সেখানে ধাক্কা লাগবে। হ্যাঁ, এবার আমার এই থাপ্পড় তখন আমার না মনে হচ্ছিল না ভালো লাগছে না। তাছাড়া এরকমও আছে যে দিল্লি হাটার্স এর সম্বন্ধে লোকের এরকম একটা ব্যাপারও আছে, ওদের একটু না বুঝু, এই সেই আছে। এখন এই কথাগুলো লুকিয়ে ফেলা যায়, তাহলে আর আড্ডা হবে না। এটা খুব ভালো করেছো, জানি। কিন্তু তারপরে আমি বুঝলাম যে এটা একটা নিজের ভাষা, নিজের ভাষাকে যদি খুঁজতে চাও তাহলে এখানে আসা খুব জরুরি, কারণ এখানে একটা নিজের ভাষাটাকে আবিষ্কার করবার একটা প্রক্রিয়া আছে। এমন নয় যে তুমি ছাঁচে ঢালা, হ্যাঁ তুমি তোমার তার মধ্যে তুমি তোমার স্বকীয়তাটাকে, দিল্লি হাটার্সে আমরা সবাই গিয়েছি, সবাই আমরা কি যে কিন্তু ভাস্বতী গোস্বামীর মতো কবিতা আমি লিখতে পারবো না, কৃষ্ণাদির কবিতা আমি লিখতে পারবো না, কৃষ্ণাদির মতোই লিখতে, ভাস্বতীর মতোই লিখতে আমায় একদম সত্যি, একদম সত্যি। স্বপনদা যদি আজকে আমায় কৃষ্ণাদির কবিতা পড়ে শোনান আর ভাস্বতীর কবিতা পড়ে শোনান, আমি কিন্তু আলাদা করতে পারবো। একদম একদম ঠিক এই কথাটা না গৌতম দাও বলতেন, মানে গৌতম দাও বলতেন যে আমরা কেউ কারুর মতো লিখি না, রবীন্দ্রের মতো লিখেন। সেটাই, এইটা একটু মজার কথা যে নাম সইয়ের দরকার হবে না তলায়। আমি গেলাম একটা জায়গায়, আমার লেখার সঙ্গে আরেকজনের লেখার মানে বোঝাই গেল না, সেটা না, এখানে একটা ভাষা নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে, শব্দ নিয়ে ভাঙা গড়ার একটা নিরন্তর প্রক্রিয়া চলে, সেটা আমার খুব ভালো লাগে।
ঠিক, একদম ঠিক। এবং সেইটাই আমরা ভালো ইয়ে বলেছেন। করছি এখন। এখন ওরা ওরা তো ইতিহাসের কথা, মানে ওরা তো ওদের কথা বললেন। আমাদের সময় আমাদের মোনালিদি আছে, মোনালিরা, পীযূষ বিশ্বাস, আমরা হুম 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 নতুন হ্যাঁ, করে আমরা নিশ্চয়ই, আমরা লিখছি, আমরা চেষ্টা করছি। একজন এসছে অবশ্যই। আফ্রিদা মাসুম, খুব ছোট মেয়ে, সে পড়তে এসেছে এখানে, অসমের মেয়ে সেও, কৃষ্ণাদি। কিন্তু আচ্ছা, ভীষণ সুন্দর লেখে মেয়েটা, অদ্ভুত ভাবে লেখে। এক বাহ! একটা খুব অদ্ভুত ভালো। লাইন লেখে যে আমরা অবাক হয়ে যাচ্ছি। এবং খুবই, কত হবে 20-25 বছরের মেয়ে, সে বাহ! ইউনিভার্সিটিতে বাহ! খুব পড়ছে ভালো। এখানে। হ্যাঁ, তো এরকম তারপরে আছেন, মানে এরকম নতুন নতুন শব্দ আমরা শুনে চমকে যাচ্ছি। এটাই তো চেয়েছিলাম। ঠিক, ঠিক। সাহিত্যে আর হ্যাঁ আমরা কি একদম। চাই? প্রত্যেকটা মানুষ সাহিত্য থেকে আর একদম। কি চায়? একটু আর চমক ওইখানেই চাই। তরঙ্গটা মিলছে, ওখানেই তরঙ্গটা মিলছে বলেই আমাদের এই জায়গাটায় আসা, যে আমরা সবাই নিজের নিজের হ্যাঁ, মতন করে চেষ্টা করে গেছি। হ্যাঁ, আমাদের আর দেখো প্রত্যেকের কিন্তু কবিতা তো থেমে থাকে না। তুমি যে বলে একটা না। নতুন মেয়ে, হ্যাঁ, নতুনরা সবসময় একটা হ্যাঁ, নতুন কিছু করে, এগিয়ে নতুন নেবে। ভাবে, নতুন ভাবে ভাবে। হ্যাঁ, তা আমরা ওই যেখানে যে থেমে যাবো স্বদেশদার সেটা লেখা সেখানে যেটা, হ্যাঁ, এটাই তো সবসময় স্বদেশদার হয়। আছে যে নতুনের কোনো এমন দুঃখ একটা নেই, কবিতায় নতুন এমন তো একটা এগিয়ে একদম শব্দ যাবে। হয়তো, একদম এমন সত্যি, একটা সত্যি কবিতায় কথা। এমন একটা শব্দ হয়তো সে প্রয়োগ করলো, মেয়েটি হ্যাঁ মেয়ে, আমি অবাক, আমি কখনো সত্যি পারবো না। কথা। মানে এই যে স্বকীয়তা, অথচ আবার ভাষা ভাঙা গড়ার নিয়ন্ত্রণ, একটা জোট বাঁধারও ব্যাপার আছে। মানে সবাই মিলে একটা নিরীক্ষার মধ্যে আসা আছে, কিন্তু সেই নিরীক্ষা থেকে যে যার নিজের মধ্যে তুলছে। মানে সমুদ্রের মধ্যে থেকে আমি এক আঁচড়া জল তুললাম, হুম কিন্তু হুম জলটা হুম আমার। হুম হুম আমি যখন আমার বোতলে ভরছি, সেটা আমার জল। ঠিক তাই, বাহ, ঠিক তাই, হ্যাঁ একদম দারুণ একদম বলেছেন। একদম। সত্যি, সুতরাং খুব এখানে সত্যি। একটা অদ্ভুত ব্যাপার আছে, দেওয়ার নেওয়ার একটা খুব ভালো করে দীক্ষিত হওয়ার ব্যাপার আছে, সেটা তো আছে। আর এই দিল্লির একটা ওই স্থানিকতা তো আমার মধ্যে ঢুকে গেছে। সেটা সবার মধ্যেই, মানে কৃষ্ণাদির সেটা লেখাতেও আমি সেটা প্রথম দেখেছি ওই হ্যাঁ, গন্ধটা, সবার এটা মধ্যে এটাই আমার আমি লেখাতেও বললাম রয়েছে। যে সেই তিনজনের একটা প্রজন্মগত ব্যবধান থাকলেও হুম, হুম, এই যে মানে উৎস ছেড়ে, শিকড় ছেড়ে চলে আসা, হ্যাঁ, এটা ঠিক হ্যাঁ উদ্বাস্তু নয়, তারা কেউ উদ্বাস্তু নন, কিন্তু না, কোথাও না না, কোথাও ওই শিকড়ের একটা যে প্রভাব থাকে, সেটা নতুন হুম জায়গায় এসে হুম। তার সঙ্গে একটা মিশ্রণ হয়। সেই গাছটা মিশ্রণটা আরেক এখানে ভাবে তার ফলে ফুটেছে। হ্যাঁ ফুটেছে। এবং যেহেতু তিনজনের শিকড়ের পার্থক্য রয়েছে, বেড়ে ওঠার পার্থক্য রয়েছে, তার যে একটা মানে হুম, তাকে যে ক্যারি ফরওয়ার্ড করেছে সে নিজের ভিতরে, সেটা এখানে সে যখন মিলছে তখন নিজের একটা ভাষা খুঁজে পাচ্ছে। আর এটা সম্ভবই হতো না যদি না তিনজনই একটা নতুন ধরনের, এই যাদের বলা হচ্ছে না ওরা খারাপ, ওরা অশ্লীল, এদের সঙ্গে থাকতো। হুম। খুব কনজারভেটিভ একটা জায়গায় গেলে সেখানে শাসন হতো, এই এসব আমাদের লিখবে দিল্লি না, হাটের এই এই যে রিসেন্ট যে আড্ডা হলো করোনার পরে, এইটা করবে না, এই এগুলো ব্যবহার করবে না, সেখানে এগুলো হতো, হুম। যেটা দিল্লি হাটার্সের আমি উন্মুক্ত আবহাওয়ায় হয়। হুম, এটা একটা যেটা দারুণ ছিল, ব্যাপার। মানে সাধু ভাষায় কবিতা লেখা, প্রাচীনপন্থীর কবিতা লেখা, তৎসম শব্দের ব্যবহার, এটা নাকি হ্যাঁ 50-এর দশকে ছিল। যেটা আস্তে আস্তে বদলেছিলেন ওই যে সপ্তরথী, যাদের মধ্যে, যাদের নাম আমি বললাম, গৌতম দা, তড়িৎ দা, তারপরে দীপঙ্কর, হ্যাঁ, অরূপ দা, হিমাদ্রিদা, অরূপ দা, হ্যাঁ, জালাল দা, হিমাদ্রি দা, এরা সবাই মিলে জানান। তখন এই জিনিসটা থেকে এরা তখন কৃত্তিবাস পড়তেন। মনোজ ঘোষ ছিলেন চেয়ার পার্কে, মনোজ ঘোষের একটা বাড়িতে ওরকম ত্রবাদুর আড্ডা বলে হতো। ম্যাগাজিনের নাম শুনেছিলাম, ত্রবাদুর। হ্যাঁ, ত্রবাদুর একটা ছিল, প্রবাদুর, বালার্ক প্রবাদুর ছিল, বলে একটা পত্রিকা ছিল, ত্রবাদুর ছিল, প্রাংশু বালার্ক ছিল, ছিল একটা, প্রাংশু তো প্রাংশু প্রাংশু ছিলই, প্রাংশু অরুণদার আগেও প্রাংশু ছিল বোধহয়। হ্যাঁ, উনি কে ছিলেন করেছিলেন আমার ওনার। এক্ষুনি মনে পড়ছে না। হ্যাঁ, হুম। হ্যাঁ, তারপরে যেমন দিল্লির প্রবাসী কবিদের মধ্যে যদি দেশ পত্রিকা ধরা হয়, মানে তার আগে তো ভীষণ প্রাচীনপন্থী লেখা হতো। বটকৃষ্ণ দে আমি শুনেছি যে প্রথম রেগুলারলি দেশ পত্রিকায় লিখতেন। তারপরে যে দেশ পত্রিকার পরেও যে এই যে চর্চাটা, কৃত্তিবাস, শতভিসা, বুদ্ধদেব বসুর যে কবিতার এটা ছিল, সেটা বোধহয় কবিতা পত্রিকা। কবিতা তো পত্রিকা যেটা। এইগুলো নিয়ে ওই মনোজদার বাড়িতে একটা আড্ডা ওরকম সারাক্ষণ চলতো। তবে মিহিরদা ছিলেন। তো এইভাবেই গতি প্রকৃতিটা 70-এর দশক থেকে বদলাতে শুরু করেছিল, যেটা ক্যারি ওভার করেছিল দিল্লি হাটার্স, জিরো আওয়ার, কিন্তু পরে কিন্তু দীপঙ্কর ভাষ্য অনলাইন। দিদি, হুম। কিন্তু ভাষ্য দিদি, তুমি যেটা বল। যে কথাটা বলছো, এই যে রিসেন্ট আমাদের একটা, মানে করোনার পরে এই এই যে 1 মাস 2 মাস আগে যে আমাদের একটা হ্যাঁ। দিল্লি হাটার্স হয়েছিল, হুম, হুম সেখানেও এই নিয়ে কথা হলো যে কয়েকজন সম্পাদক একজন কবিকে বলছেন, একজন বা দুজন কবি আমাদের যিনি উপস্থিত ছিলেন তাদের মধ্যে বলছেন যে, সম্পাদক বলছেন যে এই কবিতাটা না অশ্লীল ছাপবো না। তা সেই কবিতাটা সে হুম আমাদের পড়লো, সে যে কি এস্থেটিক কবিতাটা, তার হ্যাঁ, তো আমাকে নান্দনিক অনেকবার অনেক কবি যে আমার কবিতা নিয়ে পাল্টাও,
পাল্টাও, এই শব্দ পাল্টাও, নইলে আসলে ছাড়বো না। শব্দ হয়তো কখনো আমাদের অশ্লীল হয় না, দুটো কবিতা কোনো পড়েছিল, শব্দ দুটো পত্রিকায় রিজেক্টেড। বললো আমি না তাহলে রিজেক্টেড কবিতা পড়ি, কারণ এখানে যখন রিজেক্টেড কবিতা তোমরা পড়তে বলছো, মানে সেই অ্যাটমসফিয়ারটা পাচ্ছি, পড়ি। তার মানে আজকে 2021-এও আমাদের এই না, আমাদের ব্যাপারটা কি জানিস তো, অশ্লীল বলে কোনো শব্দ অশ্লীল হয় না। হ্যাঁ, কোনো শব্দ সাধারণত অশ্লীল নেই। স্বপনদা বলুন। রক্ষণশীলতা একটা অভ্যাস, এবং হ্যাঁ, এটা ভীষণভাবে আমরা যতই, হয়তো আমি বলছি আমার মধ্যে কোথাও না কোথাও ঘাপটি বেড়ে আছে। হ্যাঁ, যখন আমি কোথাও গেলাম আমার অজান্তে ওইটা বেরিয়ে আসে। এর থেকে বেরিয়ে আসার জন্যই এই দিল্লি হাটার্সের তো প্ল্যাটফর্ম দরকার। আমরা যখন কবিতা ক্যাম্পাস করেছিলাম, নতুন কবিতা পত্রিকা পরে, এগুলো করেছি ওই কারণে যে এমন একটা প্ল্যাটফর্ম করি যেখানে যারা একদম নতুন ভাবে দেখতে চায়, নিরীক্ষা করতে চায়, তারা আসুক, তারা লিখুক, লেট দেম কাম। তো এটা দরকার ছিল দিল্লিতে। স্বপনদা, আপনাকে আমি একটা কথা বলি, আপনার নতুন কবিতায় কিন্তু প্রথম আমাদের দিল্লি হাটার্সের কয়েকজন কবির কবিতা আপনি স্থান দিয়েছিলেন, আমরা সেটা কোনোদিন ভুলবো না। আমরা দিল্লি হাটার্সে বসে আমরা বলেছিলাম যে হি ইজ দ্য অনলি ওয়ান যিনি প্রথম আমাদেরকে রেকগনাইজ করেছেন দিল্লি হাটার্সের কবিদেরকে। স্যালুট। আমি আজকে কথা বললাম, আমরা সেটা দিনটা মনে রেখেছি। সেটাই তো, এইটাই কাজ একজন মানে কবি। সেই যদি নতুন প্রজন্মের কাছে নতুন ধারাকে, এটা বরাবর করেছে রঞ্জন যখন কবিতা কাউন্সিলের সম্পাদক ছিল, রেগুলারলি করতো এটা। আমি অনেকে আবার এসছে, মানে আজকে অনেক শ্রোতা আছে, আমি তাদের এটা পড়ি। রঞ্জন একটু মজা করেছে, সেটা থাক। ভাস্বতী দিল্লি নিয়ে কোনো লেখা থাকলে পড়ো, নীলিমা বলছে। সোমা সাহা পোদ্দার, সোমা এসছে, শুভ সন্ধ্যা। নিতা দি আবার বলেছেন কি ভালো লাগছে রে ভাস্বতী। সৌভিক দত্ত, আমরাও সমৃদ্ধ হচ্ছি আলোচনায়। দিল্লি আব দূর নেই, সৌভিকের কথা। যাই হোক, এসে যাও। প্রভাত মুখার্জি একদম। সৌভিক দিল্লির কবিতার জন্য দীপঙ্কর দার কবিতা আমি প্রথম শুনি, বইও প্রথম দিল্লির কবিতা অনেকটাই অন্যরকম, মানে গঠন, আঙ্গিক, পারিপার্শ্বিক সব দিক থেকেই। এ বিষয়ে এখানে উপস্থিত কবিদের থেকে কিছু শুনতে চাই। ওরা তো বললেন, আশা করি সৌভিক আমরা ওই আলোচনাটা পেরিয়ে এলাম। নতুন কবিতায় কোনো মত যেন নেই, একদম ঠিক। নিতাদি বলছেন। প্রভাত মুখার্জি বলছেন আমি আবার তৎসময় ফিরতে চাই। সুধাংশু রঞ্জন সাহা, খুব ভালো আলোচনা, খুললাম খুললা, সাহিত্যের ক্ষেত্রে খুব জরুরি এই সময়। প্রভাত মুখার্জি, স্বপন, দারুণ দারুণ। যাই হোক, নিতা বিশ্বাস, খুব জমে গেছে কবিতাটা। সবাইকে ধন্যবাদ যারা এসছেন। দেবাশিস রক্ষিত এসছেন, খুব সুন্দর আলোচনা হচ্ছে। মানে সত্যি আজকে খুব, আমি নিজে খুব আনন্দ পাচ্ছি আলোচনা করে, আনন্দ করে। এইবার আমরা গোটাবো, ঘন্টাখানেক হয়ে গেছে বোধহয়, মানে আমরা একটু 5 মিনিট পরে করেছি। এবার আমি কৃষ্ণাকে বলবো একটি কবিতা পড়তে, ভাস্বতীকে বলবো যদি অনুবাদ কোনো থাকে তুমি পড়ো, আর মৌমিতাকে বলবো একটি গান গাইতে। অনুবাদ কি নিজের অনুবাদ পড়বো নাকি নিজের কবিতার অনুবাদ, না অন্য কোনো কবিরও পড়া যেতে পারে? ইটস আপ টু ইউ, এটা কোনো ইয়ে নেই, তোমার যেটা ইয়ে হয়। বাংলা কবিতাই পড়ি, ইংরেজি না। তো ইটস আপ টু ইউ, আপনি যেটা পড়তে চান পড়ুন। আপনার ইংরেজি অনুবাদও পড়তে পারেন। হ্যাঁ, পড়ুন না, পড়ুন, শিওর। আমি একটা ইংরেজি কবিতা পড়ছি। কবিতাটির নাম হচ্ছে পোস্ট জেন্ডার। Glass bathroom is full of foam, snow white bath towels, hair remover, sex tonic, perfume hot bathtub watching me. Outside, thousands of Buddha calling me. Come on, babe, come on. Buddhang sharanang gacchami. Elbow on the windowsill, I muse myself as the tallest human being. Elevators running up and down on my legs. My belly are the nest of the winged birds. My eyes are sparkling signal towers. My cloud black hair, the bedspread of the sky. The plastic coffee cups waiting by the bronze doors. Colonial train crossed over the century-old iron bridge. On the top of the waves of the Indian Ocean, Shakyamuni
calls me, beckons me. Come on, babe. Come on. Come on. Windy metro station, expecting a bomb blast. My body being transformed into a half man, half woman deity, hanging in the air. Where is my third space? Where is my third space? Where shall I keep my other leg? Where shall I keep my other leg? Thank you. ধন্যবাদ। দারুণ, দারুণ দারুণ দারুণ, দারুণ। দারুণ। খুব ভালো ভাস্বতী লাগছিল বলো। কৃষ্ণাদি। সত্যি সত্যি তো আমি বাংলাটা পড়বো নাকি খালি ইংরেজিটাই পড়বো? ইংরেজি পড়ো, শুধু ইংরেজিটাই আচ্ছা। পড়ো অনুবাদটা। আচ্ছা, এটা তাহলে আমারই কবিতা, ম্যারিনেট। Dancing clouds break into classic beams. Has anyone sent a solitude? The smell of wind and an interlude of ice. A room marinated in ginger garlic. The bare board of Ludo. Beating the stick from a point to point, the blind crosses a ring road smile. Blinking of blue. Batik undone. Ah, the downpour and the fondling night from the trashed messages. বাহ, বাহ, দারুণ, দারুণ। শেষ। খুব ভালো অনুবাদ করেছো নিজের লেখা। থ্যাংক ইউ সবাইকে। দারুণ। আমি তো পড়েছি এবার ওই মধুর এনো সমাপয়েত, ও তো নিজেকে বাবুর বলেছে না, বাবুর নেওয়া। বাবুর খুব মানে ভালো কবি ছিলেন, আমরা জানি আর কি। ওনার লেখা কবিতা মানে সেই অনুবাদও করেছেন, কিছুটা কাজ করেছেন আমাদের যাই হোক, পরে বলছি। অল্প স্বল্প অনুবাদও করা হয়েছে, কিন্তু বাবুর কবিতা লিখতেন এবং আচ্ছা, আমার কবিতাটাও কিন্তু পোস্ট জেন্ডারটা একটা বাংলা কবিতাই আমি লিখেছিলাম, সেটা থেকে আমি সেলফ ট্রান্সলেটেড। ওই আর তাই হয়। দুজনেই সেলফ ট্রান্সলেট করেছি এবং দুটো ট্রান্সলেশন খুব যাকে বলে উমদা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ধন্যবাদ। পূর্ণেন্দু শেখর মিত্র, আমাদের পূর্ণেন্দু দা অনুবাদ করেছেন। যাই হোক, আমরা মমিতার কাছে যাই, মমিতার গান শুনবো, মধুর এনো সমাপয়েত। একদম। তার আগে আপনাকে, স্বপনদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ডেকে নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, খুব ভালো সঞ্চালনা করেছেন। আপনার একটা কবিতা শুনলে খুব ভালো হতো মমিতার গানের আগে। না, আমার কবিতা দরকার নেই, আমার কবিতা দরকার নেই। আমরা একটা কাজ করি, আমরা মাইক গুলো মিউট করি, তাহলে কোনো সাউন্ড হবে না। হ্যাঁ, একদম। আমি মিউট করে রাখছি, ওই মাঝে মাঝে আড্ডায় আসছি। হ্যাঁ, ঠিক আছে, এখন তো গানটা হবে। হ্যাঁ, এখন অফ করে দিই। হ্যাঁ, শেষে আমরা ফিরবো, গানের শেষে ফিরবো। চলো। এখন উনি বারবার বলছিলেন মধুর এনো সমাপয়েত। মধুর এনো ব্যাপারটা হচ্ছে এখন খুব বিধুর এনো সময়। এখন হ্যাঁ, সময়টা বিধুর এনো, কি করে মধুর এনো করি। এখন একটাই কাজ করা যেতে পারে, যে আমরা যদি বুক বেঁধে দাঁড়াই। এখন একটা খুব সময় চারদিক থেকে, রাজনৈতিক, অর্থনৈতিক, সেটা তো আলাদা কথা, কিন্তু এই যে অতিমারি, এই অতিমারি যা আমাদের গিলে খেয়েছে অনেকজনকে, জানি না আরো কত গিলে খেতে চলেছে, আবার নতুন কিছু সব শোনা যাচ্ছে, সবাই শুনছেন, সে আপনিও শুনছেন, আমিও শুনছেন, তার বিস্তারে গিয়ে তো লাভ নেই। কিন্তু তাছাড়া আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছু, সামাজিক সবকিছু, বিশেষ করে সাংস্কৃতিক একটা বিপর্যয়, মানে বিপর্যয় বলবো না, বা মনান্তর সবকিছুর মধ্যে দিয়ে যে আমরা চলছি, সেখানে আমার মনে হয় রবি ঠাকুরের এই গানটা খুব, রবি ঠাকুরের সব গানই প্রাসঙ্গিকতার কোনোটাই বর্জিত নয়, অনেকেই অনেক কথা বলেন যদিও, কিন্তু তার সব গানের মধ্যেই একটা সার্বত্রিক ব্যাপার রয়েছে। তো এই গানটা আমার মনে হয় এখন আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবে, তাই সেটাই গাই বরং। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি,
বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবেই হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক, একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক, বারে কে দিক বারে কদিক, এ খেলা আর খেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবেই হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন, মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন, না যদি হয় মনের মতন, চোখের জলটা ফেলিস নে ভাই, ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা ফেলা, পেরিয়েই যখন যাবে বেলা, তখন আঁখি মেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবেই হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। অসাধারণ গেয়েছিস, অসাধারণ। আমি মাইক মিউট করে গেয়ে ফেলছিলাম তোর সাথে। খুব ভালো, খুব ভালো লাগলো। এটাই আমাদের উত্তর। যারা বলেন ও এটা কোনো কবিতা নয়, এগুলো অশ্লীল, এগুলো চলবে না, তাদের উত্তর আমরা এভাবেই দেবো, লিখে দেবো, গান গেয়ে দেবো, সৃষ্টি করে দেবো, আর কোনো উত্তর নেই। তাদের সঙ্গে কোনো ঝগড়াঝাটির কোনো প্রশ্ন নেই, এটাই উত্তর। এভাবেই আমরা এগোবো এবং এই প্ল্যাটফর্মে আবার হয়তো দেখা হবে। আমি এখন বাংলা কবিতার কাগজ এবং তার সম্পাদক অতনু বন্দ্যোপাধ্যায় এই মানে কারিগরি যে কাজটা রুনা করছে একদম আড়ালে থেকে, রুনা বন্দ্যোপাধ্যায় এবং নতুন কবিতার তাদের ধন্যবাদ জানাচ্ছি, আর নতুন কবিতার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি, আর কৃষ্ণা, ভাস্বতী, মৌমিতা তিনজনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এখানে আসার জন্য, এবং আশা করবো আমরা মিলবো কোথাও না কোথাও, আবার হয়তো আরেকটা আড্ডা, কারণ এই 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিটের আড্ডা এরপরে ধরা যায়। আজকে একটা পার্ট হলো, আবার হয়তো আরেকটা পার্ট করবো, আমার ইচ্ছে আছে করার। সবাই, সুধাংশু রঞ্জন সাহা বলছেন 2 কবির অনুবাদই চমৎকার লাগলো, গান নিতার ভালো লেগেছে, প্রভাত মুখার্জির ভালো লেগেছে, নীলিমা দেব বলছেন দারুণ গান, দেবাশিস রক্ষিত বলছেন খুব ভালো অনুবাদ। এই শ্রোতারা যে সারাক্ষণ ধরে থাকলো, এটা কিন্তু আমি অনেকগুলো অনুষ্ঠান পরিচালনা করেছি, এরকম হয় না, মানে এতটাই জীবন্ত আড্ডা হয়েছে আজকে। এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা আপনার কাছে কৃতজ্ঞ, তাদের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, এখন কাগজের কাছে, অতনুর কাছে, সবার কাছে কৃতজ্ঞ, যারা দর্শকরা শ্রোতারা তাদের কাছে কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমি আর কথা বাড়ালাম না, ওই সেই আমি বলছি যে সেটাই একই কথা আমারও, একই কথা আমারও, যে সকলে ভালো থাকুন। ওই যে যেমন মৌমিতা গাইলো, বুক বেঁধে তুই দাঁড়া, বারে বারে হেলিস নে ভাই, তো সেইভাবে আমরা থাকি, বেঁধে থাকি, দূরে সরিয়ে তো লাভ নেই, কাছে কাছে ডেকে থাকি, টেনে থাকি একে অপরকে। সবাই ভালো থাকুন। আমার পক্ষ থেকে শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি। শেষ করি।